কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের এই হরর পডকাস্টটা মারাত্মক হতে চলেছে। আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা আজকের এই এপিসোড কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনিও যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড হেল্প অথবা আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো দিদি, কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কেমন আছো কৌস্তভ? ভালো আছি। তো বেসিক্যালি আপনি তো আমার বাড়িতে এসেছিলেন, ঠিক আছে, একদম আপনার ছেলের বিষয়টা নিয়ে, রাইট? একদম। আপনার ছেলেই জানালো যে আপনার লাইফে এরকম ভয়ঙ্কর কিছু ঘটনা রয়েছে। হুম। ঘটনার সূত্রপাত আমাদের এই এরিয়াতেই, লেকটাউন এই চত্বরে, এবং এই যে ঘটনাটা রয়েছে এটা এতটাই মারাত্মক লেভেলে পৌঁছে গেছে যার কারণেই হয়তো আপনি আপনার মাকে হারিয়েছেন, আমি যদি খুব ভুল না করি। একদমই তাই। কি একদম। হয়েছিল দিদি, কি হয়েছিল জানতে চাই। আচ্ছা, আমি শুরু করছি তাহলে। আমার মায়েরই ঘটনা এটা। আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা। ইভেন আমার মাকে কিছু বছর পরে আমার মাকে মৃত্যু পর্যন্ত ঘটে গেছে আমার মায়ের। হুম। হ্যাঁ, তো আমি তাহলে শুরু করছি ঘটনাটা, ঠিক আছে? ওকে ওকে ওকে। হ্যাঁ, এটা হচ্ছে 1975 সাল, ঠিক আছে? তখন আমার মায়ের বয়সও অনেক কম। আর আমার আগের সন্তান, মায়ের ফার্স্ট সন্তান এটা। তখন মায়ের সাথে এই ঘটনাটা ঘটেছে। এবারে আমি বলি যে আমার ফ্যামিলিতে কে কে আছে সেটা আমি একটু বলে নিই। এটা তো মানে লাগবে আর কি, পরে আস্তে আস্তে আসবো। আমার বাড়িতে আছেন আমার মা, আমার বাবা, আমার ঠাকুমা, আমার ছোট কাকা। আর এবারে আসছি আমার বাড়ির বর্ণনা দিচ্ছি আমি। প্রথমে রাস্তা মেন রোড থেকে একটা গলি থেকে ঢুকে আসছি। আচ্ছা কৌস্তব, বলার আগে আমি একটু তোমাকে বলে নি, তুমি কি কলকে ফুলের গাছ দেখেছো? কলকে ফুল এখন তো একটু রেয়ার, বাট হ্যাঁ দেখেছি। আচ্ছা, কলকে ফুলের গাছটাই হচ্ছে মেন, মানে ঘটনাটার মেন হচ্ছে সূত্রপাত ওই ফুল গাছটা থেকে। ওকে ওকে। হ্যাঁ, এবারে বাড়িতে যখন আমরা রাস্তা থেকে ঢুকে গিয়েই বাড়িতে এন্ট্রান্স হওয়ার মুখের বাঁ সাইডে, বাঁ হাতে পড়বে এটা, ঠিক একটা মানে পাশের বাড়িরই একটা বাথরুম, পুরনো বাথরুম। আর ঠিক তার কর্নারেই ছিল ওই কলকে গাছটা। অনেক দিনের গাছ, যেরকম আগের হয় না যে পুরনো দিনের মানে একটা জায়গাটা সেরকমই ধরনের জায়গাটা, মানে ঘিঞ্জি টাইপের জায়গাটা, বুঝতে পেরেছো? আর গাছটাও ঠিক ওইখানেই। এবারে গাছটার ডালগুলো এমন ভাবে ঝুলে পড়েছে ঠিক আমার রাস্তার উপরে, মানে আমার এন্ট্রান্সটা কিছুটা ডাল না ওইখানটা দিয়েও ঝুলে আছে রাস্তার উপরে। ঢুকতে গেলে তোমার ওই গাছটার নিচে দিয়েই আমাদের ঢুকতে হবে, মেন গেটে আমার বাড়িতে ঢুকতে হবে। তো এবার আমি রাস্তাটা এবার ঢুকে গিয়েই সোজা যাচ্ছি। আমার বাড়িটা হচ্ছে এল প্যাটার্নের বাড়ি। সোজা যাচ্ছি, নিচেটাতে 4টে রুম। তখন আমাদের রুম সব নিচের ঘরে সব ভাড়া থাকে, ভাড়া দেওয়া। স্ট্রেট যাচ্ছি একদম কুয়ো থেকে সাইড চলে যাচ্ছি আমাদের সিঁড়ি। একতলা থেকে গিয়ে আমাদের দোতলা ওঠা সিঁড়ি, সেই সিঁড়ি যাচ্ছে। সিঁড়িতে উঠেও একটা দরজা, মানে দোতলার যে দরজা, সেই দরজা। ফার্স্ট উঠছি দোতলায়, উঠেই হচ্ছে আমার বাবার রুম, তারপরে মাঝখানের রুম একটা বড় রুম, তারপরে আমার কাকার ঘর, তারপরে আমাদের রান্নাঘর, মানে লাস্ট হচ্ছে একদম বাড়ির শেষে রান্নাঘর। আর যেটা দিয়ে আমরা নিচে থেকে যখন আমরা দোতলায় উঠছি, তার সাইড থেকে উঠে গেছে দোতলা থেকে 3 তলায় যাওয়ার চাপ।
তো ঘটনাটা হয়েছে যেদিন, মানে যে ঘটনাটা ঘটেছে আমার মায়ের সাথে, সেদিন হচ্ছে কালী পুজো। এবারে কালী পুজোয় তখন আমাদের ওখানে, মানে তখন না খুব ওই ফাংশন চলটা খুব ছিল, যে রাত ভোর ফাংশন হতো, মানে 2 দিন 3 দিন করে প্রোগ্রাম চলতো। তা কালী পুজোর দিন, সেদিন অমাবস্যা, কালী পুজোর রাত। এবারে আমার মায়ের এবার বর্ণনা দিই। আমার মা হচ্ছেন মানে ভীষণ একজন লম্বা চওড়া দশাশয়ী চেহারার মানুষ, মানে আর খুব সাহসী মানুষ। উনি ছিলেন ভীষণ সাহসী মানুষ। তো উনি উনি প্রেগনেন্ট অবস্থায়, 9 মাসের প্রেগনেন্ট উনি। এবারে বাড়িতে আমার বাবা সেদিনকে বাড়িতে নেই। হ্যাঁ, বাবা মানে ক্লাব, পুজো এই নিয়ে ব্যস্ত, আর ঠাকুমা বাড়িতে ছিলেন। এবার যেহেতু পাশে ফাংশন হচ্ছে, এবার মা কি করছে, মা বলছেন ঠাকুমাকে যে মা তুমি যাও ওখানে ফাংশনে। না, ঠাকুমা প্রথম রাজি হয়নি। তো মা বলছে যে তুমি যাও, কোনো অসুবিধা নেই, এটা তো বাড়ি, তো ঘেরা বাড়ির মধ্যে দরজা দেওয়া রয়েছে, কোনো প্রবলেম নেই, তুমি যাও, আমি বাড়িতে আছি। ঠাকুমা তো কিছুতে রাজি হতে চাইছেন না। ঠাকুমা বলছেন না, এই অবস্থা। আর ঠাকুমার সাথে না আমার মায়ের বন্ডিংটা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো বন্ডিং ছিল। তখন ঠাকুমা বলছেন না, আমি যাব না, এরকম অবস্থায় আমি রেখে যাব না। আর আমার বাবার নাম হচ্ছে দীপু। বলছে না, দীপুও বাড়িতে নেই, তো আমার মায়ের নাম দীপা। তা বলছে দীপা দেখ, আমি তোকে রেখে দিয়ে যেতে পারবো না, কারণ দীপুও বাড়িতে নেই, আমি একা তোকে এই অবস্থায় রেখে দিয়ে যাব কিভাবে। মা তো নাছোড়বান্দা, যে না তুমি যাও, সামনেই তো হচ্ছে, এমন জায়গায় হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রোগ্রাম শোনা যাচ্ছে, তো এবার অনেকটাই কাছাকাছি। তো সেই জন্যই মা, হ্যাঁ, মা তখন ফোর্স করছে ঠাকুমাকে যে যাওয়ার জন্য। ইন দা মিন টাইম আমার যে বড় জেঠিমা, আমরা বড় জেঠিমাকে আমরা বড় মা বলি, বড় মা আমাদের বাড়িতে এসেছে। তো মা তখন ভালোই হলো, মা তখন বলছে যে ও মা, সেই তুমি যাবে বলছিলে তো, বড়দি এসেছে, তো তুমি বড়দির সাথে যাও। তো বড় মাও দেখছি বলছে, নাকি বলেছে যে না না, দেখ দীপা, তোর এরকম অবস্থা, মা নাই যাক, আমি এসেছি পুজোর দিন, একটু বাড়িতে মার সাথে দেখা করে গেলাম, না মা যাবে। তো এবার আমার মায়ের এমনই দাপট ছিল বাড়িতে, যে আমার মায়ের বেশি, মানে মায়ের ওপর না কেউ বেশি কথা বলতো না, ভীষণই ভালো মানুষ ছিলেন, কিন্তু মায়ের মুখের উপরে খুব একটা, মানে কেউ কথা বলতো না আর কি। তো দেখছে, এবার ঠাকুমা দেখছেন যে বারবার বলছে, এবার আমি যদি না যাই দীপা রেগে যাচ্ছে। বলছে আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি যাচ্ছি, কিন্তু তুই সাবধানে থাকবি। বলছে না না, আমাকে নিয়ে তুমি টেনশন করো না, আমি ঠিক আছি বাড়িতে, তোমার অত চিন্তা করতে হবে না, তুমি যাও, নিশ্চিন্তে যাও। বলে এবার ঠাকুমা তো বড় মার সাথে ফাংশনে গেছে, চলে গেছেন। এবার আমার মা খুব সাহসী মানুষ, আর বেশিরভাগ না খুব, মানে লাইট অফ করে বসে থাকতে ভালোবাসতেন। এটা এটা আগাগোড়াই নাকি মা করতেন। এমনকি আমি ছোটবেলায় আমি আমি আমার মাকেও মানে দেখেছি লাইট অফ করে বারান্দার একটা কোণে একটা চেয়ার নিয়ে না বসে থাকতো। আর আমার মার একটা কথা কি ছিল বলো তো কৌস্তব, যে আমাকে যদি কেউ পিছন দিক থেকে মারে তাহলে আমি মরে যাব, কিন্তু আমাকে যে কেউ যদি মারতে আসে, আমার কাছে আমি তাকেও দুটোকে মারতে পারবো, এরকম ক্ষমতা আমার মধ্যে আছে। এতটাই সাহসী আর এতটাই বলিয়ান ছিলেন মা উনি, ঠিক আছে। এবারে তো ঠাকুমা তো চলে গেছেন, এবার মা সব লাইট টাইট বন্ধ করে, এবারে যেহেতু আমি তোমাকে বললাম যে নিচে দোতলা থেকে উঠে আসার যে সিঁড়ির পাশেই আমার বাবার রুম, মা ওই রুমে তখন রয়েছে। থাকতে এবার মনে হয় জল পিপাসা পেয়েছে, কি করবে। এবার তো আমার যেহেতু লাস্ট রান্নাঘর, একদম ঘরের টিউবলাইটটা জ্বলছে, ঘরে জ্বলছে, মানে বাবার রুমে। আর মা কি করেছে, আস্তে 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 গেছে, গিয়ে মানে যেটা আমাদের রান্নাঘর, সেখানে গিয়ে মানে রান্নাঘরের লাইটটা জ্বালিয়েছে, লাইটটা জ্বালিয়ে মানে জল খাবে। তো আগেকার দিনে না সেই ওই মাটির কুঁজো থাকতো না, মাটির কুঁজোতে জল ঢেলে, মানে ওটা জল আছে,
তা জলটা এবারে ঢেলে খাবে, মানে পিছন ঘুরে, মানে রান্নাঘরের দরজাটার মানে পিঠটা, ব্যাক সাইডটা হচ্ছে দরজার দিকে, আর মা জলটা ঢেলে খাচ্ছে। হঠাৎ মায়ের মনে হলো যে পিছন দিক থেকে কিছু একটা যাচ্ছে, মানে দরজাটার সামনে দিয়ে কিছু একটা যাচ্ছে, যেহেতু মায়ের মানে পিছনের দিক। জলটা খেতে খেতেই হঠাৎ জাস্ট ঘাটটা ঘুরিয়ে দেখছে, দেখে তখন মা দেখছে যে একটা দশাশই লম্বা কালো চেহারা, আর তার শরীরের মধ্যে কিছু পরা নেই। সাধুরা হয় ওই যে ল্যাঙট পরা, যে সাধু যারা যেরকম হয়, বুঝেছো, সেরকম টাইপের একজন, মানে পিছন থেকে হেঁটে মার জাস্ট মনে হলো ওরকম কিছু একটা পাস করলো। এবারে মা কি করেছে, জলটা খেতে খেতে জলের গ্লাসটা রেখেছে, রেখে মা তখন ওখানে চিন্তা করছে, তাহলে ফাঁকা বাড়ি, পুজোর মানে এইসব ফাংশন হচ্ছে, মানুষ ভীষণ ব্যস্ত, আজকে কালী পুজোরও দিন, তাহলে কি চোর ঢুকেছে বাড়িতে, উঠে তাহলে কি চোর গেল। এবার মা তো যেহেতু ভীষণ সাহস, মা তখন কি করছে, মানে ওই জলটা খেতে খেতে জলের গ্লাসটা রেখেছে, রাখার পরেই মানে উনি পিছন পিছন ধাওয়া করেছে গিয়ে। এবারে গিয়েছে আমার কাকার রুম, দেখছে না, তখন দেখছে না কেউ নেই, মাঝের ঘরটায় গেছে, খুলে চারিদিক আলো জ্বালিয়ে তখন দেখছে যে না, হল ঘরেও তো কেউ নেই। তখন বলছে যে তাহলে কোথায়, তাহলে নিশ্চয় আমাদের রুমে ঢুকেছে। আমাদের রুমের যখন দরজাটা দেখছে যে ঘরটা ফাঁকা, তা বলছে বাবা তাহলে গেল কোথায়, দেখলাম আমার কি তাহলে চোখের ভুল হলো, কিন্তু না, আমি তো দেখেছি এরকম একজনকে। তাহলে খাটের নিচে দেখি, খাটের নিচেও দেখছে না, খাটের নিচেও তো কেউ নেই। তখন মা ভাবছে, এবার মা দেখছে যে আমাদের দোতলার যে একতলায় যাওয়ার যে গেটটা, সেটাও লক করা। এবার মা ভাবছে যে না, তাহলে সে যে এলো তাহলে গেলটা কোথায়, কোনো রুমে নেই, রুম আমি দেখেছি রুমে নেই, তাহলে গেল কোথায়। তখন মা কি করেছে, ওই সিঁড়িটা দিয়ে, আমাদের 3 তলায় যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে মা উঠেছে, লাইটটাও জ্বালায়। মানে এতটাই উনি মানে ভেবেছে যে চোর বলে লাইটটা জ্বালালে যদি চোর যদি সতর্ক হয়ে যায়, মানে কিরকম ধরনের সাহসিকতা, যে উনি ওই লাইটটা, মানে সিঁড়িতে উঠছে যে 3 তলায় যেতে, লাইটটা জ্বালায়নি, উঠে গেছে, উঠে গিয়ে ছাদ ঘুরেছে, ছাদেরও লাইট জ্বালায়নি, ছাদ ঘুরেছে, ছাদটা ঘুরে টুরে যখন দেখছে না ছাদেও তো, এবারে ঝুঁকে মানে নিচু হয়ে ঝুঁকে দেখছে কার্নিশ, বলছে তাহলে কি কার্নিশের মধ্যে কি চুপটি হয়ে বসে আছে, হতে পারে। কার্নিশ গুলো দেখছে না, এখানেও তো নেই, তাহলে কোথায়, আমার ছাদে চিলেকোটার ঘর, সেইখানে তো বলছে এখানেও যদি যায় তাহলে তোমার দরজাটা তো দেওয়া রয়েছে, তাহলে ঢুকলো কি করে। তবু বিশ্বাস হচ্ছে না। তখন যেই না দরজাটা খুলেছে না কৌস্তব, ওর ভিতর থেকে মানে একটা কোনো পাখি হোক কি বাদুড় হোক, কিছু একটা জিনিস মানে পুরো সপাটে বেরিয়ে না মায়ের মুখে একটা ঝাপটা মেরেছে, বেরিয়ে না জিনিসটা বেরিয়ে গেছে। আমার মা না তখন খুব ভয় পেয়ে গেছে, ভীষণ ভয় পেয়েছে। তখন ওখানে দাঁড়িয়ে যখন ভয়টা পেয়েছে না, ভয়টা পেতেই মার সাথে সাথে মানে গা ভারী হয়ে গিয়ে না প্রচন্ড ধরনের, তখন ওইখানে অন স্পট মানে গায়ে জ্বর, এতটাই গায়ে জ্বর, সিঁড়ি দিয়ে নেবে আসবে ওইখানেই, ওখান থেকেই সিঁড়ি দিয়ে যে নেবে দোতলায় আসবে, সেইটুকু তার মধ্যে ক্ষমতা নাকি ছিল না দিয়ে। এবারে সিঁড়ি দিয়ে নেবে আসতে পারছে না, মানে কোনো রকমে না, দেয়াল ধরে ধরে উনি আস্তে আস্তে নেবেছে, নেবে আমার বাবার রুমে ঢুকে সেই যে শুয়েছে, ওনার কোনো সেন্স নেই আর। বাড়িতে কেউ নেই, এদিকে ঠাকুমা তো ফাংশনে গেছেন, ঠাকুমা তো জোর জবরদস্তি গেছে, ঠাকুমা তো যেতে চাইছিল না। এবার ঠাকুমার তখন মনের মধ্যে হচ্ছে কি, আমি তো অনেকক্ষণ এসেছি,
কি করছে, আমাকে যে জোর জবস্তি পাঠিয়ে তো দিল। ঠাকুমার কিন্তু মন পড়ে আছে বাড়ির দিকে, যেহেতু আমার বাবাও বাড়িতে নেই তখন। তখন আমার ঠাকুমা বলছে, বড় বৌমা চলো, আর ফাংশন দেখবো না, ও দীপা রাগ করে করুক, আজ আমার মনটাও ভালো লাগছে না গো, মনটার ভেতরে কিরকম হচ্ছে, চলো বড় বৌমা তুমি আমাকে বাড়ি দিয়ে আসবে চলো। তখন বড় মা বলছে ঠিক আছে চলো আমি দিয়ে আসি। এবারে আমার বড় মা আর ঠাকুমা বাড়িতে, আর আমি যে বারান্দা মানে রান্নাঘরটা যেটা তোমাকে আমি বললাম, এই রান্নাঘরটা কিন্তু ঠিক ওই যে গাছটা রয়েছে না, কলকে গাছটা, ঠিক ওই কর্নারে পড়ে আমাদের রান্নাঘরটা। দোতলার রান্নাঘরটা, গাছটা এতটাই বড় যে দোতলার রান্নাঘরের সমান, মানে ওই গাছটা কিন্তু কলকে ফুলের গাছটা। আর আমার মা ভেবেছে ওই গাছটাতেই কেউ উঠেছে, উঠে আমাদের ওই দিক থেকে মানে রান্নাঘরের দিক থেকে কেউ উঠে এসেছে, চোর টোর কিছু, চোর না হলে কে হবে, এইটাই আমার মায়ের ধারণা হয়েছে। তো ঠাকুমা বাড়িতে এসেছে রীতিমতো। এবার ঠাকুমা এসে দরজায় ডাকছে, কোনো সাড়াও নেই, শব্দ নেই, দরজাও খুলছে না। ঠাকুমার তো টেনশন হচ্ছে যে ডাকছি আওয়াজ পাচ্ছি না, বাড়ি পুরো নিস্তব্ধ। রান্নাঘরের লাইটটা কিন্তু জ্বলছে কৌস্তব ওইদিকে, মানে ওই যে বেরিয়ে গেছে তখন তো ধাওয়া করেছে যেতে, রান্নাঘরের লাইটটা কিন্তু জ্বলছে। এবার ঠাকুমা বুঝতে পারছে না, ঠাকুমা যখন গলি দিয়ে ঢুকেছে তখন দেখছে রান্নাঘরের লাইট জ্বলছে। তা ঠাকুমা ভেবেছেন যে বাবা, এবার আমাদের না তখনকার দিনে জানো তো কৌস্তব, যে পাম দেওয়া স্টোভ, তখন তো এইসব গ্যাস ট্যাস এত ছিল না, তখন সেই কয়লার উনান আর হচ্ছে পাম দেওয়া স্টোভ কেরোসিনের। ঠাকুমা বুঝতে পারছে না, ঠাকুমা ভাবছেন যে রান্নাঘরের আলো জ্বলছে। আর আমার মা কি করে, খুব জোরে জোরে না স্টোভ পাম্প করতো, ভীষণ জোরে। এটা আমার বাবাও ভয় পেত যে তুমি এত জোরে স্টোভ পাম্প করে হাই হাই করে চালিয়ে তুমি রান্না করো, কোন দিন না এইটাকে দিয়ে তোমার বিপদ ঘটাবে তুমি। ঠাকুমার মাথায়, হ্যাঁ, ঠাকুমার মাথায় চিন্তা হচ্ছে রান্নাঘরের লাইটটা জ্বলছে মানে ঠাকুমা রাস্তা থেকে ঢোকার সময় দেখতে পেয়েছে। ঠাকুমা ভাবছে যে তাহলে কি স্টোভ জ্বালিয়ে কিছু করতে গেছে, স্টোভটা কি বাস্ট হয়ে গেছে তাহলে। এবার বাড়িতে কেউ নেই, কেউ তো খবর দেবারও নেই, কিছু হয়ে গেলেও জানতে পারছি না গিয়ে। এবার ঠাকুমা ডেকে যাচ্ছে, এবার ঠাকুমা যে ডাকছে কোনো তো সাড়াও পাচ্ছে না। এবারে বড় মাও ডাকছে, এবার ওরা যে দোতলায় আসবে কি করে, দোতলার দরজা তো দেওয়া। সেই সময় কি ঠাকুরের ভাগ্য, বাবা বাড়িতে ঢুকেছে, বাবা এসেছে। বাবা এসে বলছে কি হয়েছে, বলছে দেখ না দীপু, কখন থেকে দীপাকে আমি ডাকছি, দরজাও নক করছি, কোনো সাড়া নেই, শব্দ নেই, কিছু নেই। বাবাও ডেকেছেন, না কোনো সাড়া নেই। এবার মা তো সেন্সলেস ঘরের ভেতরে, সাড়াটা দেবে কে। তখন বাবা ভাবছেন যে না, ডেকে তো সাড়া পাচ্ছি না, এবার তো কিছু করতে হবে, নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটিয়েছে। এবারে বাবা কি করেছেন, একতলায় গেছে, একতলার যে আমাদের বাউন্ডারি পাঁচিল আছে না, পাঁচিলের ওপর উঠেছে, উঠে পাশে আরেকটা ছোট মতন মানে একটা ঠিক একটা মানে ছোট মতন একটা ঘর, তার উপরে না আমাদের ওটা একটা এক্সট্রা, বুঝেছো তো, একতলায় ছিল, ওটার উপরে অ্যাসবেস্টার দেওয়া। তো বাবা ওই পাঁচিলে উঠেছে, উঠে আবার অ্যাসবেস্টারে উঠেছে, উঠে আমাদের দোতলার কার্নিশে উঠেছে, কার্নিশ টপকে বাবা দোতলায় উঠেছে, মানে দোতলায় গেছে, গিয়ে দেখছে যে মা ঘরে বেহুশ পড়ে আছে, ডাকছে কোনো সাড়া নেই। এবারে বাবা দরজা খুলে দিয়েছে, ঠাকুমা এসেছে, বড় মা এসেছে, জলের ঝাপটা দিচ্ছে, দেখছে বেহুশ জ্বর, কোনো সাড় নেই। এবার হয়ে গেছে, এবার অত রাত্রে বাবা তখন ডাক্তার কোথায় ডাকবে, ডাক্তারও ডাকতে পারছে না, জলপট্টি দিয়েছে, দিয়ে এবারে জলপট্টি দেওয়ার পরে কিছুটা রাত্রে, বেশি রাত্রের দিকে দেখছে জ্বরটা নেমেছে, নেবে মাকে জিজ্ঞাসা করছে, মা কিছু বলতে পারছে না, যে তোর কি হয়েছিল, আমরা যে চলে গেলাম, আমাদেরকে যে জোর করে পাঠিয়ে দিলি, তোর সাথে কি হয়েছে, মা মনে করতে পারছে না। মা বলছেন যে কই আমার সাথে তো কিছু হয়নি, তোমরা চলে গেছো, আমি তো এই ঘরেই শুয়েছিলাম,
আমার সাথে কি হবে? বলছে তাহলে রান্নাঘরের লাইটটা কে জ্বেলেছে? বলছে আমি তো জ্বালিনি, আমি তো ওদিকে যাইনি। কিচ্ছুটি মনে করতে পারছে না। তো যাই হোক, মায়ের ওরকম অবস্থা হলে মাকে আর কেউ কিছু প্রেশার বলো। করে। আচ্ছা। এবারে মাকে পরের দিন ডাক্তার দেখাতে নিয়ে গেছে। তো ডাক্তারের মানে নর্মালি যেরকম ওষুধ ফষুধ, তখন তো এত ওষুধ চলবে না, মা যেহেতু এত প্রেগনেন্ট, বুঝে টুঝে যা কিছু ওষুধ ফষুধ মেডিসিন দেওয়া হয়েছে, মা সুস্থ হয়ে গেছে। আর কোনো কিছু মায়ের সাথে কোনো প্রবলেম হয়নি। প্রবলেমটা শুরু হলো কখন না, যখন মার ডেলিভারি হয়ে গেল। সুস্থ বাচ্চা, হসপিটালে হয়েছে। এবার বাড়িতে যখন নিয়ে এসছে, হসপিটালে কিন্তু কোনো প্রবলেম ছিল না। হ্যাঁ, যখন বাড়িতে এলো, যেদিন থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, বুঝেছো কৌস্তব? তুমি বললে বিশ্বাস করবে না, মানে শুনলে এখনো যেন মানে আতঙ্কর মতন লাগে। আতঙ্ক, মানে কি যে হয়েছিল, কি যে ঘটে গিয়েছিল তখন আচ্ছা। মায়ের সাথে। মানে বাচ্চাটা মানে মেয়ে সন্তান হয়েছিল, অপূর্ব সুন্দরী দেখতে। হ্যাঁ, ভীষণ সে রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে। সারা দিন বাচ্চাটা ঘুমোয়, সারাদিন বাচ্চাটা ঘুমোয়। ঠিক সূর্যাস্ত যাবে, কান্না শুরু হবে। আর কান্নাটা প্রথম তো বুঝতে পারিনি, ভাবছে বাচ্চা কাঁদছে। ওই যে কান্নাটা স্টার্ট করবে, ওই যে মানে শুরু হলো, কনস্ট্যান্ট সারা রাত কেঁদে যাবে। মানে কোনো কিছুতেই মানে ওর মুখ বন্ধ করা যাচ্ছে না, ও কেঁদেই যাবে। আবার ঠিক ভোরের আলো ফুটবে, ও ঘুমাবে। বাড়ির লোক প্রথমে ভেবেছে বাচ্চা হয়তো পেটে ব্যথা করছে, কানে ব্যথা করছে, ডাক্তার দেখানো হচ্ছে, মানে কিন্তু এইটা সলভ হচ্ছে না। মানে কেঁদেই যায়, মানে সকাল থেকে ঘুমায়, সূর্যাস্ত যায়, ও কান্না শুরু করে, সারাটা রাত কাঁদে। আবার যখন সকালবেলা ভোরের আলো ফোটে, একদম নিশ্চিন্ত, মানে কে বলবে যে এই বাচ্চা সারা রাত এরকম কাঁদে গিয়ে? একভাবে কেঁদে যাচ্ছে। তখন অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক প্রচুর মানে ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ডাক্তারের মেডিসিন খাইয়েও যাচ্ছে, অথচ কোনো কিছু কাজে লাগছে না গিয়ে। ওইটাই হচ্ছে গিয়ে, আর অন্য কিন্তু কিছু নেই গিয়ে। তো এইভাবে না 1 মাস ছিল বাচ্চাটা। বাবা তো ট্রিটমেন্ট করা হলো, তার ঠাকুমা তখন বলতো যে বাবা এই কি ধরনের, আমরা না, আচ্ছা কৌস্তব তুমি কি কোনোদিন শুনেছো পেচোপাচি ঠাকুরের নাম? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, আমরা না মানে আমাদের বাড়ির আর কি বংশগতই আমাদের এটা, আমরা না পেচোপাচি ঠাকুরের দৌড় ধরা। আচ্ছা। হ্যাঁ, তো ঠাকুমা বলছে যে আমাদের না ওটা কিরকম হয় বলতো, যে সন্ধ্যাবেলা মানে যখন আলো অন্ধকার হয়ে আসবে, মানে বাড়িতে সব সন্ধ্যা পড়ে, তখন কি করে না, ওই ছাঁচ তলায়, বুঝেছো তো, ছাঁচে একটা মানে পিঁড়ে পেতে, তার মধ্যে 1 ঘটি জল দেয়, একটা থালায় একটা বাতাসা দেয়, দিয়ে একটা ধূপ জ্বালতে হয়, আর চারিদিকে অন্ধকার, মানে অন্ধকারে তোমাকে দিতে হবে ওইটা, আর বাচ্চাটাকে নিয়ে ওই জায়গাটা সামনেটা শুইয়ে দিতে হয়। বলে নাকি ঠাকুর এসে ঝাড়িয়ে দিয়ে যায়। মানে এটা, হ্যাঁ, মানে এটা ঠাকুমা করে যাচ্ছে, কিন্তু সবই হচ্ছে কিন্তু প্রস্তাব, কিন্তু আসল জায়গাটা মানে ওই যে কান্নাটা কিন্তু বন্ধ হচ্ছে না, মানে কান্নাটা কিন্তু ওটা হয়েই যাচ্ছে গিয়ে। আর প্রতিদিন, প্রত্যেকটা দিন মাও অসুস্থ হয়ে পড়ছে, সারা রাত যদি একটা বাচ্চা কাঁদে, মায়ের তো কষ্ট, মাও ঘুমাতে পারছে না তো সেটাকে নিয়ে। এরকম হয়ে 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 আর কান্না আস্তে আস্তে, কি বলতো, কান্নাটা না ঠিক একটা মানে বাচ্চা কান্না, সেই কান্নাটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, মানে একটা যেন কিরকম না, কান্নাটার মধ্যে যেন একটা কিরকম মানে একটা কিছু ক্রিপি ব্যাপার, বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা। মানে চেঞ্জ হচ্ছে, মানে কান্নাটা আস্তে আস্তে, মানুষের যেটা বাচ্চা কাঁদছে প্রথম এটাই হতো, তারপরে ধীরে ধীরে না
মানে কান্নাটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে গলার আওয়াজটা চেঞ্জ হচ্ছে গিয়ে, ক্রিপি টাইপের মধ্যে হয়ে যাচ্ছে গিয়ে, মানে যে কোনো নর্মাল আশপাশের লোকও যদি শোনে না, মনে হচ্ছে পেঁচা ডাকলে যেরকম হয় না, ঠিক ঠিক সেরকম শোনাচ্ছে গিয়ে। তো যাই হোক, এরকম চলতেই থাকে। এবারে এরকম 1 মাস, এবার তো মেয়েদের যেহেতু 1 মাসে ষষ্ঠী পুজো হবে, হ্যাঁ, তো এবারে ষষ্ঠী পুজো হবে। তো যাই হোক, সে তখন যা যা আমাদের নিয়ম কানুন যেটুকু যেরকম করা সেরকমই আমাদের সব প্রস্তুতি চলছে গিয়ে। তা যাই হোক, আমার বাবার তো প্রচুর টাকা, মানে প্রচুর টাকা কোথায় কি না করেছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য, যেহেতু প্রথম সন্তান। হ্যাঁ, আর আর খুব সুন্দরী হয়েছিল বলে না, আমার ঠাকুমা বাড়িতে সবাই ওর নাম দিয়েছিল পুতুল, পুতুলের মতন দেখতে, বলে বলতো পুতুল। তো এবারে ষষ্ঠী পুজো হয়ে গেছে। ষষ্ঠী পুজোর মানে হয়ে যাওয়ার পরের দিনকে ঠাকুমা তখন বলছে যে আমাদের না ওই চত্বরে মানে তোমার ওই যে পেঁচোপাচি ঠাকুর তলা ওখানে ছিল না, ওই সবাই কি করতো বাড়িতেই মানে এরকম ভাবে করতো, মানে এই যে যে ছাঁচে পিড়ে পেতে এরকম ভাবেই মানে বাচ্চাদের ইয়ে করতো গিয়ে। তো ঠাকুমা তখন বলছে এ কারোর সবার কাছ থেকে জিজ্ঞাসা করছে যে পেঁচোপাচির তলা কোথায় আছে, পেঁচোপাচির তলা কোথায় আছে, এরকম ভাবে আস্তে 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 এরকম বাচ্চাটা মানে কান্নাটা পরিবর্তন হতে 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 এমন একটা বাজে জায়গায় মানে ওদের কানে লাগছে, এটা তো ঠিক জিনিস হচ্ছে না। আর ওই রকমই মানে ওইটা মানে ওরকমই চলছে, মানে দিনের বেলা ঘুমায়, এই রাতের বেলা কাঁদে। ঠাকুমা তখন নিয়ে বললো যে বসিরহাট, তুমি শুনেছো, নাম শুনেছো কোথাও বসিরহাট? অবশ্যই, বাদুড়িয়াতে আমাদের মায়ের মামার বাড়ি অনেক। ও হ্যাঁ, তাহলে তো তুমি জেনেই থাকবে বসিরহাট। আর তখন তো মানে সেই বসিরহাটের ভেতর মানে প্রত্যন্ত গ্রাম আর চাষ চারিদিকে। তো কার মুখ মারফত মানে কারোর মারফত ঠাকুমা তখন জানতে পেরেছে যে বসিরহাটের অমুক জায়গায় একটা পেঁচোপাচির ঠাকুরের স্থান আছে। তখন বাবা বলছে যে ঠিক আছে, এখন বাবা যেহেতু অফিস নিয়ে ব্যস্ত, তাকে তো অফিস বেরোতে হবে গিয়ে, আর প্রচুর টাকা পয়সাও মানে ডাক্তার ডাক্তার একটার পর একটা ডাক্তার দেখিয়ে দেখিয়ে বাবা মানে ফেল এরকম বাচ্চার জন্য। তো ঠাকুমা বললেন ঠিক আছে, তোরকে চিন্তা করতে হবে না, আমি আর বড় বৌমা আর দীপাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে আমরাই যাব। বলে ঠিক আছে। তো এইবারে বাচ্চাটাকে নিয়ে ওই মানে পেঁচোপাচির তলায় ওরা নিয়ে গেছে। এবারে যেতে মানে কি বলবো, মানে ঠাকুমা তখন আমাদের সাথে যখন আমরা একটু বড় হয়েছে, আমার ঠাকুমা যখন আমাদের সাথে গল্প করেছে, তখন বলছে জানিস তো যখনই না বাচ্চাটাকে নিয়ে আমরা ঠিক ঠাকুর তলার সিঁড়িটাতে পা দিলাম, জাস্ট মানে আমরা পা দিয়েছি, সাথে সাথেই বাচ্চাটা মানে একটা বিকট আওয়াজ করে কেঁদে উঠলো, কেঁদে উঠেই না সাথে সাথে পটি করে দিয়েছে। ঠাকুমা তো আগেকার দিনের মানুষ, তো ঠাকুমা তখন বলছে যে আমি মনটাই আমার ডেকে উঠলো যে এ আর থাকবে না। মানে এতদিনের কষ্টটা তুমি ভেবে দেখো কৌস্তব, যে এতদিন মানুষ যে একটা আশায় যে ঠিক আছে কিছু করে ভালো হবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, মানে ওই মুহূর্তের মধ্যে না ঠাকুমা আশাটা ছেড়ে দিল ওই জায়গাটাতে। বুঝতে পারছি। যেহেতু প্রথম সন্তান, ঠাকুমার মনটাও খারাপ হয়ে গেছে, আমার মা কেঁদে ফেলেছে। এবারে তখন আমার ঠাকুমা যাই হোক তবুও ঠাকুরের কাছে বলে আসছেন, যে মানত করে আসলো যে ভালো হয়ে যাক, আমরা আবার এসে তোমাকে পুজো দিয়ে যাব বাচ্চা নিয়ে এসে। যাই হোক তবু মনটা খারাপ করে এই বাচ্চাটাকে নিয়েই বাড়িতে ফিরে আসলো। মানে সেই দিনটা ছিল কৌস্তব, জানো তো, মানে সেই দিনটাই মানে বেঁচে ছিল গিয়ে। মানে শুনে যে কি খারাপ লাগছে কি বলবো। সত্যি খারাপ লাগার ভীষণ জায়গা, এটা একটা সত্যিই কষ্টের জায়গা। আর মানে পরের দিনকেই না মানে ওই যে ঠাকুর কাছ থেকে ঘুরে আসলো, ও কিন্তু সেদিনও কিন্তু সারা রাত কেঁদেছে, জানো কৌস্তব। মানে কান্নার আচ্ছা। পরে
মানে পরের দিন মানে সকালবেলা যখন ঘুমিয়ে পড়েছে, তখন আমার কাকার বয়সও অনেক কম। হ্যাঁ, তো কাকু তখন, আমার কাকু বোধহয় ক্লাস 7-8 পড়ে। তো কাকু তখন ডাকছে, মানে ঘুমাচ্ছে, তো সকালবেলা ভোর হয়ে গেছে, বাচ্চাটা ঘুমোচ্ছে। কাকু যখন হাত দিয়ে যখন ওকে ডাকছে পুতুল পুতুল করে, বুঝতে পেরেছো, তখন 1 মাসের বাচ্চা হাত দিয়ে যখন ডাকছে নাড়িয়ে, হুম হুম। তখন দেখছে ও আর নেই। সত্যি প্যাথেটিক। মানে মানে বাবা তো ছেলে কাঁদতে পারছে না, ভীষণ মন খারাপ। মা তো মানে হাউ হাউ করে কাঁদছে, মানে প্রথম সন্তান তার। বাড়িতে একটা ভীষণ বাজে রকম মানে পরিস্থিতি, প্রত্যেকের মন খারাপ। মা তো মানে একদম, মাকে রাখা যাচ্ছে না বাড়িতে, বোঝাচ্ছে সবাই, আর কিন্তু মা তো মানে বুঝতে চাইছে না আর গিয়ে। তো যাই হোক, সে যা যা করণীয় সেগুলো করাও হলো। তারপর থেকে কি হলো, আমার মায়ের ওপরে মানে মা অস্বাভাবিক ধরনের একটা চেঞ্জ হতে শুরু করে দিল। এখন বলতে পারো যে বাচ্চাটা হয়তো শোকেই এটা হয়েছে। মানে মা কি করতো, মা সুস্থ মানুষ, মানে ভালো থাকতো, জানো তো বুঝতাম, থাকতে থাকতে হঠাৎ করে এমন হয়ে যেত না, খুব রেগে যেত। আর রেগে যে কি করতো মানে নিজে জানতো না যে আমি কি করছি, ব্যাপারটা এতটাই রেগে যেত কি। মানে মানে খিচুড়ি হয়েছে বাড়িতে, জানো তো বুঝতাম, খিচুড়ি হয়েছে, মানে বাবা ঘরে শুয়ে আছে, মা কি করছে, ওই গরম খিচুড়িটাকে মানে কাপড় দিয়ে ধরে বাবার গায়ে ঢেলে দিতে আসছে। কি বলছেন এটা? হ্যাঁ, মানে বাবা ঘরে শুয়ে ঘুমাচ্ছে, এবার খিচুড়ি মাই রান্না করেছে, ঠাকুমা রান্নাঘরে রয়েছে। ঠাকুমা ভেবেছে বোধহয় আমাদের না ওই মাঝের ঘরটায় খাওয়া দাওয়া হতো, হল ঘর ছিল তো, বড় ঘর ছিল, সমস্ত খাওয়া দাওয়া ওটা হতো। কাকুর ঘরে, কাকুর যেহেতু বেডরুম, কাকা তখন ওখানে, ঠাকুমা কাকা ওই ঘরে থাকে, তো ওই ঘরটায় তো খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর তার আগ পরে হচ্ছে আমার রান্নাঘর, রান্নাঘরেও খাওয়া দাওয়ার প্রশ্ন নেই। আর ঠাকুমা ভেবেছে যে হাঁড়িটা বোধহয় দীপা নিয়ে মাঝের ঘরে রাখতে যাচ্ছে। এখন ঠাকুমা এটাই ভেবেছে, মানে কি ঠাকুর রক্ষা যে ঠাকুমা পিছন পিছনে এসেছে, হাঁড়িটাকে ধরে নিয়ে এসে বাবা খাটে ঘুমাচ্ছে, সেই হাঁড়িটাকে গরম খিচুড়িটা আমার বাবার গায়ে ঢেলে দিতে আসছে গিয়ে, ওই হাঁড়ি শুদ্ধ। এবার ঠাকুমা বলছে, ওরে দীপা, ওরে দীপা, কি করছিস রে, কি করছিস রে, ওরে দীপা কি করছিস, এই যে ওরে দীপা কি করছিস রে। ঠাকুমা এত জোর চিৎকার করেছে, এই চিৎকারের চোটে না বাবার ঘুম ভেঙে গেছে। বাবা তো তাড়াতাড়ি করে উঠে পড়েছে, উঠে পড়েই লাফ দিয়ে পড়ে, মানে তখন বলছে, এই দীপা কি করছো তুমি। মানে মা না হাঁড়িটা ধরে মানে অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে গিয়ে, বলছে হ্যাঁ হ্যাঁ, মানে আমতা আমতা করে বলছে, হ্যাঁ আমি তো এ ঘরে রাখতে এসেছি। বাবা তখন বলছে, তুমি রাখতে এসেছো, তুমি তো এক্ষুনি আমার গায়ে ঢেলে দিতে। বলছে, না তো, আমি তো ঘরে এসেছি রাখতে। কি ভুলভাল বকছো। বাবা বলছেন যে না, একে বলে লাভ নেই, কারণ এ হয়তো মানে এই যে বাচ্চাটা চলে যাওয়ার পরে একটু অন্য মনস্ক, এই যে রেগে যায়, বাবা আর ঠাকুমা এতটা মাথা ঘামেন। এই একটা ঘটনা গেল। বাবা মাছ নিয়ে এসছে, জানো কৌস্তব, এবারে মাছ ভাজবে, ওই যে বললাম আগের সময় তখন ছিল সব ওই কয়লার উনান। এবার কয়লার উনানে তো তোমার মানে ওই যে মানে মানে ঝিক হয় তো, জানো তো, 3 দিকে ঝিক, 3 দিকের ঝিকের যে মাঝখানে যে একটা মানে অংশ থাকে না ফাঁকা, যেখান থেকে ধরো ধোঁয়াটা বেরোবে, আগুনটা বেরোচ্ছে, বুঝেছো, ওই যে ওইখানটা। কড়ায় তেল দিয়েছে,
দিয়ে মাছগুলো কড়ায় না দিয়ে না ওই উনানের ওই যে ফাঁকটা, ওই ফাঁকের ভেতর দিচ্ছে গিয়ে মাছগুলোকে আগুনে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তখনও আমার ঠাকুমার চোখে, যেহেতু বাড়িতে ঠাকুমা আর মা, এবার ঠাকুমা বলছে, এই দীপা, দীপা, সাড়া নেই। মা কিন্তু একটা অন্যমনস্ক, মানে মানে যেন মানে কোন একটা ঘোরে জগতে, রয়েছেন। হ্যাঁ একটা ঘোরে আছে। মানে মাছগুলোকে তেলের কড়ায় না দিয়ে, তেল এদিকে দাউ দাউ করে মানে ধোঁয়া উঠছে, তেলে না দিয়ে ওই যে ফাঁকা জায়গাটা মাছগুলোকে সমানে গুজে গুজে, যতগুলো মাছ আছে মানে বেশিরভাগটা মাছই ওই ফাঁকের ভেতর দিয়ে দিচ্ছে গিয়ে। আর মাছগুলোও তো পুড়ছে ওতে গিয়ে, একটা বাজে গন্ধ হয়ে গেছে। ঠাকুমা ডাকছে, মার কোনো সাড়া নেই। গায়ে হাত দিয়ে যখন বলছে, এই দীপা, কি করছিস তুই? হ্যাঁ, কি করছি? ও তাই তো। উমা, এত ধোঁয়া কেন হচ্ছে? বলছে, ধোঁয়া হচ্ছে, তুই মাছ ভাজছিস, তুই দেখছিস না? ধোঁয়া তো, কড়াই তেল দিয়েছিস, ধোঁয়া হয়ে উবে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তুই মাছ কোথায় দিচ্ছিস? এই যা, উমা, মাছগুলো আমি উনুনে দিয়েছি তো। কি বলবে? আচ্ছা ঠিক আছে, চল ছাড়, তুই যা, তুই বস, আমি মাছ ভাজে নিচ্ছি, বাকি যে কটা আছে আমি। এইরকম ধরনের না মাথাটা এরকম হয়ে গেছিল হয়ে। তারপরে তো এরকম হলো। এবারে আমার বাবা দেখছে মা আর আমাদের না কৌস্তব, জানো তো আরেকটা কথা বলি, আমাদের যে একতলা থেকে দোতলার যে সিঁড়িটা না, সেটা ভয়ানক ডেঞ্জারাস সিঁড়ি। আচ্ছা আচ্ছা। আমি পরে তোমাকে বলছি, মানে পরে আমি আসছি ঘটনায় যে কেন ডেঞ্জারাস, তোমাকে আমি বললাম কথাটা। এবারে মানে একজন বাবা তো তখন, তোমার বললাম না যে ক্লাবে থাকে বেশিরভাগ সময়, মানে অফিস থেকে বাড়ি আসে, মানে একটু টিফিন টিফিন করলো, তারপরে বাবা ক্লাবে চলে যায়। তো ক্লাবে এরকম বাবার সাথে, মানে বাবা বন্ধু বান্ধবদের সাথে গল্প টল্প করেছে, এরকম গল্প শুনে একজন বাবাকে খবর দিল যে একজনকে চাচা বলে, ঠিক আছে, মানে তিনি হচ্ছে বিহারে বাড়ি তার, কিন্তু সে রেলে চাকরি করে বলে রেলের সূত্রে একটা কোয়ার্টারে উনি থাকেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, মানে ওনার ফ্যামিলি কিন্তু সব মানে বিহারে, কিন্তু ওনার মানে উনি একাই, মানে ওই একটা রুমের ভেতরে হয় না 3-4 জন মিলে রান্না টান্না করে থাকে, মানে সব মেস টাইপের মতো বানিয়ে নেয়। হ্যাঁ, তো ওই চাচা ওই 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 কোয়ার্টারে থাকতো। তখন একজন খবর দিল যে, আচ্ছা দীপুদা, তুমি একটা কাজ করতে পারো, যে একজন আছে কিন্তু, জানো তো, তুমি একটু তার সাথে কথা বলতে পারো। তখন বলছে, বাবাও তো তখন টেনশন করছে, কারণ এরকম একটা ঘটনা ঘটে গেছে অলরেডি বাড়িতে, মার সাথে, আমাদের বাড়িতে ঘটেছে, মায়েরও এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে দিন 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 দিন, এরকম আরো খারাপ থেকে খারাপের জায়গায় মাও পৌঁছে যাচ্ছে। তখন বাবা বললো, ঠিক আছে, যে কে আছে, আমাকে যদি তুমি একটু নিয়ে যাও, তাহলে আমি তার সাথে একটু কথা বলে দেখি, দেখাই যাক না যে কি হয়। ভালো কথা। এবারে তো বাবা গেছেন, গিয়ে ওনাকে বলছে, মানে উনি না কিছু নর্মাল, মানে তুমি দেখে বুঝতেও পারবে না যে উনি, ইভেন আমিও দেখেছি ওনাকে, হ্যাঁ, যে মানে ওনাকে দেখে তোমার বোঝা যায় না যে উনি কিছু জানেন, খুব নর্মাল। তো বাবা তখন গিয়ে বলছে যে বলছে, কি ব্যাপার, কি জন্যে? তা বলছে যে আমার এরকম এরকম ঘটনা। প্রথমে না, জানো তো কৌস্তব, জিনিসটা শুনতেছে, মানে অতটা গুরুত্ব দিতে চাইছে না গিয়ে। তখন বাবা বলছে যে, দেখুন, আমি কিন্তু অনেক কিছু মানে সমস্যার মধ্যে পড়েছি, এমন আমি এরকম হারিয়েওছি আমার প্রথম সন্তান। আর শুধু সন্তান হারিয়েছি তাও নয়, যে আমার স্ত্রীরও কিন্তু এরকম আস্তে 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 না উনি এরকম অস্বাভাবিক কিছু করতে থাকছে। তখন বলছে যে, ঠিক আছে, তুমি আমাকে বললে, বাড়িতে কিছু কিন্তু জানাবে না। হ্যাঁ, তুমি কিছু জানাবে না, আমি যাব তোমাদের বাড়িতে একটা সময়, আমাকে নিয়ে যেও। তা বাবা বলেছে, ঠিক আছে, আমি নিয়ে যাব। তো ওরকম একদিন সময় করে বাবা নিয়ে এসেছে বাড়িতে ওই চাচাকে। এবার চাচা যখন বাড়িতে ঢুকেছে, উনি কিছু বুঝতে পেরেছেন আমাদের বাড়িটার ভেতরে। হ্যাঁ, এবারে চাচা বাড়িতে এসছে, এসে মানে ওই যে সিঁড়িটা দিয়ে যখন উঠছে না, মানে সিঁড়িটা, মানে একতলা থেকে যখন দোতলায় উঠছে, কৌস্তব বুঝতে পারছো, ওই যে সিঁড়িটা, ওই সিঁড়িটাতে যখন উঠছে, মানে ওনার গাটা ভারী হয়ে গেছে তখন ওখানে। তখন বলছে যে মাকে সামনে ডেকেছে,
যে বৌদি এখানে আসুন, সামনে আসুন, বসুন। তখন বলছে মা এবার চাটা করে নিয়ে এসে, যেরকম গল্প হয় গল্পের ছলেতেই হচ্ছে, মানে মা কিন্তু জানেও না আদৌ যে বাবা কি কারণে নিয়ে এসেছে বাড়িতে। তো এবারে হয়ে যাওয়ার পরে তখন উনি উনি তখন সবকিছু বলে টলে, মানে মার সাথে নর্মালি গল্প করেছে, মাকে এসব কিচ্ছু বলেনি, মার সাথে কোনো কিছু আলোচনা করেনি গিয়ে। এবারে মাকে শুধু জিজ্ঞাসা করেছে একটাই কথা, যে বৌদি আপনি কাকে দেখেছিলেন এখানে? বলছে কাকে দেখেছি? বলছে আপনি নাকি মানে রান্নাঘরে এরকম জল খেতে গিয়ে আপনার তো খুব সাহস। বলছে হ্যাঁ আমার খুবই সাহস। তখন বলছে আহ, বাড়িতে যদি ধরুন চোর ঢোকে তখন কি করবেন? বলে চোর ঢুকবে, এত সাহস চোর ঢুকবে, আমি থাকতে দীপা থাকতে এত সাহস যে চোর ঢুকবে বাড়িতে? দীপার সামনের পিছন দিক থেকে যদি দীপাকে কেউ মেরে দেয় তাহলে হবে, কিন্তু সামনের দিক থেকে মারতে আসলে আমি ভাই, আমাকে যদি কেউ মারে আমি দুটো মেরে তবে মারবো। বলছে বাহ, বৌদির তো হেভি সাহস। বলছে হ্যাঁ। বলছে তখন মা বলছে, মানে এই যে জিনিসটা শুরু করিয়ে দিল, তখন মা বলছে এই তো কালী পুজোর দিনই তো আমার সাথে এরকম হয়েছে, কি হয়েছে? তখন মা এই যে বলতে বলতে তখন মানে মনে পড়েছে, তখন বলছে যে এই যে আমি না রান্নাঘরে জল খাচ্ছিলাম, আমার এতটাই সাহস যে আমি দেখছি এরকম একজন যাচ্ছে এই রকম চেহারার, আমি পিছন পিছন ধাওয়া করেছি। এবার ধাওয়া করে না দাদা, আমি সব ঘর খুঁজে দেখেছি, আমি কিন্তু পাইনি। আমার এতটাই সাহস, আমি কিন্তু দোতলা থেকে 3 তলা ছাদে উড়িয়েছি, গিয়ে আমি ছাদ ঘুরেছি, দেখতে পাইনি দাদা, ঘরটাও খুলেছি, দেখতে পাইনি। তখন বলছে তারপর? বলছে তারপর আবার কি? তারপর আমি ঘরে এসে শুয়ে পড়েছি, আমি দেখতে পাইনি। অতই সহজ চোর ঢুকবে দীপা থাকতে? এই কথাটা তখন এই চাচাকে গল্প করছে, কিন্তু ওই যে ঝাপটা মেরেছে কিছুতে, ওই যে জ্বর, ওটা কিন্তু মারার খেয়াল নেই তখন। এবারে তখন ওই চাচা বলতে, তখন চাচা আর কিছু মার সামনে আর কিছু বলেনি। তখন আমার বাবাকে বলল যে বলেছিলে যে এই যে এই যে কলকে গাছটা দেখছো না, এই কলকে গাছটা কিন্তু খুব ডেঞ্জারাস। আর বৌদি যাকে দেখেছে অন্য কিচ্ছু না, ওটা ব্রহ্মদৈত্য। ওই গাছটাতেই থাকে, ওই গাছে আছে। এবার আচ্ছা যেহেতু আচ্ছা। এবার যেহেতু পাশের বাড়ির তাদের জায়গার গাছ, আমরা তো কাটতেও বলতে পারছি না গিয়ে। এবারে তখন বলছে যে ওই গাছটা থেকেই মানে আনাগোনা, বলছে যে ওই দিকটা থেকেই, মানে ওই যে গাছটা, ওই যে অমাবস্যার রাত, ওই যে কালী পুজোর দিন, ওদের তো একটা মানে একটা তিথি, একটা নক্ষত্র জো থাকে তো। একদম। আর যেহেতু মা প্রেগনেন্ট, অমাবস্যার রাত, কালী পুজো, বাড়িতে একা ফাঁকা পেয়েছে, রাতের দিক, ওটাই মানে ঘটেছে বাড়িতে মায়ের সাথে গিয়ে। উনি তখন বলে যাচ্ছেন গিয়ে। তো তারপরে এটা ঘটনাটা বলতে, তারপরে উনি না একটা তাবিজ, মানে একটা ঠিক কবচ টাইপের দিয়েছিল, চৌকো, জানো তো কৌস্তব? আচ্ছা আচ্ছা। বলেছিল। আর একটা কথা আমাদের বলে দিয়ে দিয়েছিলেন তখন থেকেই, যে তোমরা যে এই যে দোতলায় 3 তলা সিঁড়িতে কিন্তু তোমাদের এতটা ভয় নেই, তোমাদের এই যে একতলা থেকে যে দোতলায় উঠছো যে সিঁড়িটা, ও কি করে, মানে ওই যে ব্রহ্মদৈত্যটার কথা যেটা বলছে চাচা, চাচা এটা বলে গিয়েছিলেন যে ওই গাছটা থেকে ও ওই দিক থেকে, মানে ওই রান্নাঘরের কর্নার থেকে বারান্দা দিয়ে আসে, এসে দোতলার সিঁড়িটা দিয়ে একতলা দিয়ে নাবে, বুঝেছো? নেবে একতলা থেকে গিয়ে ও আবার সেই যে গাছটা বললাম কর্নারে ঢোকার এন্ট্রান্সে, আবার ওইটাতে ফিরে যায়। এর মুখে যদি কেউ পড়ে, মানে এর যে যাতায়াতের, চলাফেরার যে হুম, একদম, এর সামনাসামনি যদি কেউ পড়ে, বিপদটা তখনই হবে তার। এমনিতে কিন্তু এ কোনো ক্ষতি করবে না। তাহলে বাবা বলছে এবার আমরা তো, এটা একটা হাওয়া, আমরা কি জেনে বসে আছি যে সে কখন যাচ্ছে আর সে কখন আসছে? আমরা জানবো কিভাবে? হয়তো আমরা বারান্দা দিয়ে যাতায়াত করছি, আমরা তো সেই মুখে পড়ে গেছি, তখন কি হবে?
প্রোটেকশনের দরকার তো তার জন্য। তখন বললো আমাকে একটা সপ্তাহ সময় দাও, দিলে আমি তোমাদের কিচ্ছু না, কোনো কিচ্ছু না, আমি একটা তাবিজ দেব, ওই তাবিজটাকে তোমরা একটা কালো কারের সাথে নিয়ে, ঠাকুমাকে বলল যে আপনি না একটা কাজ করবেন, আপনার যে ঠাকুরের সিংহাসন আছে সিংহাসনে তাবিজটাকে ঝুলিয়ে রাখবেন কালো কার দিয়ে, আর প্রতিদিন ওটাকে গঙ্গা জলে স্নান করাবেন, করিয়ে একটা গোটা ধূপের ধোঁয়া ওই তাবিজটাতে দেবেন। আচ্ছা, ঠাকুর বলে আচ্ছা তাই হবে। তা উনি সত্যি কথাই কথা মতনই, ওনার কথা মতনই উনি কাজ করেছিলেন, একটা তাবিজ দিয়ে গিয়েছিল বাবাকে গিয়ে, বাড়িতে এসে উনি দিয়ে গেছিলেন তাবিজটা। ঠাকুমা একটা কালো কারের সাথে নিয়ে না ওই সিংহাসনেই ঝুলিয়ে রাখতে ঠাকুমা, আর প্রতিদিন ওটাকে গঙ্গা জলে স্নান করিয়ে, ঠাকুমা যেহেতু পুজো করতো আর্নিক করতো, করার পর সময় মানে ওটাকে গঙ্গা জলে ধুয়ে কালো কারের সাথে ঝুলতো, আর একটা গোটা ধূপ জ্বালিয়ে না কৌস্তব ওই যে মানে যে কবচটা দিয়েছিল তার নিচে ধরতো। আচ্ছা, আমিও দেখেছি এটা, মানে আমি তখন আমি অনেক ছোট, কিন্তু আমিও এই জিনিসটা দেখেছি। ওই ধোঁয়াটা কি হতো বলতো কৌস্তব, স্ট্রেট উঠতো, হ্যাঁ সোজা উঠে না, মানে মানে যে তাবিজটা যে কবচটা, ওই কবচটা ধোঁয়াটা খেত। তুমি যতই হাওয়া দিক ঝড় দিক যাই হোক যাক না কেন, কিন্তু ওই ধোঁয়াটা কিন্তু স্ট্রেট উঠবেই একদম তোমার ঠিক কবচের ওপরে গিয়ে, মনে হচ্ছে যেন ওই ধোঁয়াটা যেন গ্রাস করছে। এটা এভরিডে করতে হতো ঠাকুমাকে দিয়ে। কিন্তু ওই যে সিঁড়িটা, আমাদের সিঁড়িটা, এমন একটা মানুষ নেই কৌস্তব, তুমি বললে বিশ্বাস করবে না, ওই সিঁড়িটা থেকে পড়েন, ওই সিঁড়িটা থেকে পড়েনি এমন একটা মানুষ নেই। আমাদের মানে আমাদের বাড়ির লোক তো দূরের কথা, পাড়া প্রতিবেশীও যদি এসেছে না, তারাও পড়ে মানে নাজেহাল অবস্থা হয়েছে তাদের গিয়ে ওই সিঁড়িটাই। আচ্ছা, বাড়ির মা কিন্তু মানে আস্তে 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 মা নর্মালে হয়ে গেল, মা আস্তে 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 ঠিক হলো গিয়ে, মানে ওই যে একটা পাগল পাগল ভাব, ওই যে মানে একটা অস্বাভাবিক কিছু করে ফেলতো, সেই জিনিসটা থেকে মা আস্তে 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 রিকভার করলো। কিন্তু সিঁড়িটা, ইভেন আমি বলছি আমার মায়ের মৃত্যুও কিন্তু ওই সিঁড়িটাতেই হয়েছে গিয়ে প্রস্তাব। কিভাবে? আমি আসছি, বলছি তোমাকে। ওকে, এবারে আমার তো যাই হোক, ওই সিঁড়িটাতে আমার কাকু পড়ে গিয়ে 2 দিন অজ্ঞান হয়েছিল, তুমি জানো? মানে সেন্স ফেরেনি? সেন্স ফেরেনি, কোথাওই কিছু না, মানে সিঁড়িটা থেকে ওপর থেকে একতলা দিয়ে যেত, আমাদের সব যাতায়াতের পথ তো, আমাদের বাইরে বাজার দোকান যা করবে একতলা দিয়ে নামবে, সিঁড়ি দিয়ে নামতে নামতে কি সবাই একই কথা বলেছে, মনে হচ্ছে না পিছন দিক থেকে কেউ আমাদের ধাক্কা মেরে ফেলে দিল। এমনকি আমিও পড়েছি, আমার থুতনিতে পুরো 3টে সেলাই ওই সিঁড়ি দিয়ে পড়ে। বাচ্চা আচ্ছা। বুড়ো, হ্যাঁ বাচ্চা বুড়ো বড়, পাড়া প্রতিবেশী, মানে আমাদের সিঁড়িটা দিয়ে পড়তে কেউ বাকি নেই, কোথাও কিছু নেই, ভালো নামছে, সুন্দর নামছে, মানে এমন। আর আমার ঠাকুমাকে তো মানে এমন ফেলে দিয়েছিল যে একদম 4টে সিঁড়ির উপর থেকে ঠাকুমা গড়িয়ে গিয়ে নিচে যে মানে চাতালটা সেইখানে গড়িয়ে গিয়েছিল ঠাকুমা একদম গিয়ে, মারাত্মক সিঁড়ি। আমাদের বাড়িতে কেউ যদি এসে ধরো 1 সপ্তাহ থাকতো না, তারা ভয়ে সিঁড়িটা দিয়ে নামতে ভয় পেত গিয়ে, বলতো না বাবা কিছু ঘটনা ঘটবেই গিয়ে। এবার তো মানুষকে তো যাতায়াত করতে হবে, কেউ হয়তো বাইরে যাবে, কেউ একটু বেড়াতে যাবে, তাকে তো নামতে হবে সিঁড়িটা দিয়ে গিয়ে, হবেই, মানে হবেই, এটা হতেই হবে, ওই পড়বেই। এবারে তো ঠাকুমা যাই ওটাও করছিল, সিঁড়িটার জায়গা সেরকম ধরনের ওই পড়া একটা, মানে সবার সাথে পড়ে যাচ্ছে, কারোর কেউ অজ্ঞান হয়ে থাকছে, এরকম তো চললই।
চলতো বাড়িটাতে। এবারে কি হলো, মানে কিভাবে না বুঝতাম, মানে আমাদের যে ওই যে তাবিজটা যেটা দিয়েছিল, আমার হচ্ছে মার 75-এ আমার মানে আগের যে সন্তান মার হয়েছিল, 78-এ আমার জন্ম, তার 3 বছর পর। 3 বছর পর। কারণ মা ওই যে অসুস্থ থাকতো, এইরকম হতে থাকতো না মা, তো তারপরে 3 বছর পরে আমার 78-এ জন্ম। তো যাই হোক এরকম হয়ে গেল। তারপরে সিঁড়িটাতে তো সেই প্রবলেমও চলছে, মাও সুস্থ হলো, আমিও তারপরে হলাম। হওয়ার পরে কি হয়েছে, একদিন ঠাকুমা দেখছে যে ওই যে তাবিজটা দিয়েছে না, তাবিজটা খুঁজে পাচ্ছে না ঠাকুমা, ওখানটা নেই। এবার ঠাকুমা বলছে সিংহাসন ঠাকুরের জায়গায়, বাড়ির এই কজন কে হাত দেবে, কেউ তো সিংহাসন ছুঁয়ে ওই তাবিজটা নিয়ে যাবে, কার একটা সামান্য তাবিজ কেন নেবে। তাবিজটা আর খুঁজেই পেল না, নেই বাড়িটাতে। আর ততদিনে ওই যে চাচাও রিটায়ার করে গেছেন, কেন রিটায়ারমেন্ট করে উনি দেশে চলে গেছেন গিয়ে। এবারে তার সাথে যোগাযোগের কোনো প্রশ্ন নেই আর গিয়ে। এবার তাবিজটার ব্যাপারে যে আরো কিছু হয়তো করে দিতে পারতেন, কিন্তু তিনিই তো নেই, তিনি তো দেশে চলে গেছেন, বিহার চলে গেছেন গিয়ে। এবারে না আমি হলাম যখন, আমার সাথেও কিছু মানে হয়েছে গিয়ে, মানে কিছু হতে মানে কি বলতো, মানে আমার ভীষণ ওই হাওয়া লাগে বাতাস লাগে বলে না, ভীষণ রকম মানে আমার এইরকম আমার সাথেও হতো গিয়ে। আর যেহেতু প্রথম সন্তান এরকম ভাবে চলে গেছে, ওরা ভীষণ রকম মানে আমাকে মানে একদম মানে আগলে রেখে দিত যে এই সন্তানের যেন কিছু না হয়। আর আর তখন মানে আমাকে ঠাকুমা, আর আমি ঠাকুমা কাকার কাছে মানে ভীষণ ভীষণ ভীষণ, আমার মা ছিলেন ঠিক কথাই, কিন্তু আমি ঠাকুমা কাকার কাছেই আমি মানুষ করতাম, জানো তো। এবারে মার তারপরে না এই আস্তে আস্তে তারপরে আমার জন্ম হলো, আমার ওই বাড়িটাতে আমি আস্তে 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 বড় হচ্ছে গিয়ে, আমার যখন 7 বছর, তাহলে আমি কত ছোট ভাবো, আমার 7 বছরে কিন্তু আমার মা মারা গেছেন, আমার তখন 7 বছর। এবারে বলতেই, সরি আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি। স্বাভাবিক দিদি। মানে মাকে হারানোর যে কি যন্ত্রণা না কৌস্তব, মানে এখন আমি এই বয়সে এসব ফিল করি। দুনিয়ার মধ্যে সবই কিছু আছে, কিন্তু আমার থেকেও কিছু নেই কৌস্তব, আমি ভীষণ শূন্য। যাই হোক, তো মানে মা হঠাৎ করে মানে যে মা যেদিনকে মারা যান, মা তখন একদম সুস্থ, সেটা হচ্ছে 12ই এপ্রিল। 12ই এপ্রিল 1985। সেই দিনটা, পরের দিন হচ্ছে তোমার নীল ষষ্ঠী, নীলের বাতি, বুঝতে পেরেছিস কৌস্তব। মা সেদিনটাও দেখো কিরকম অবস্থা, মানে কিরকম মানে ঘটনাটার সাথে মানে কিরকম দেখো, মানে সিমিলারলি কতটা দেখো। সেদিনকে হচ্ছে সানডে, বাবার অফিসের মিটিং ম্যাক্সিমাম সানডে করেই থাকতো গিয়ে। হ্যাঁ, তো সেদিনকে বাবা মানে খুব গরমও সেই সময়, তো বাবা বলছেন যে বাবা সেদিন মিটিং আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পরে বাবা বলছে, মা বলছে কি আজকে তো তোমার মিটিং আছে, অফিস মিটিং। তা বলছে হ্যাঁ, বলছে তুমি মিটিং এ যাবে না? তো বলছে না যাবো না, আজকে আমার ভালো লাগছে না। বলছে তোর বাবা কি গো, তুমি একটা অফিস মিটিং, তুমি মিটিং অ্যাটেন্ড করবে না? বাবা বলছে না 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 আমি যাবো না, আজ আমার একদমই মন চাইছে না, আমি যাবো না। তা বলছে ঠেলে মানে মা বাবা কিছুতেই যাবে না, বাবাকে জোর জবরদস্তি নাছর বান্ধব, বাবাকে মিটিং অ্যাটেন্ড করতেই হবে গিয়ে। বাবাকে তো ব্যতিব্যস্ত করলো, শেষে গিয়ে কি বললো বলো তো কৌস্তব, মানে কথাটা তখন এখন মানে কেউ শুনলে ভাবে হাসির মজার কথা, যে কিন্তু নিয়তি মানে উনি নিজেরটা নিজেই গোছাচ্ছে গিয়ে। বাবাকে বলছে কি তুমি গেলে মিষ্টির প্যাকেট পাবে, আর আমি তো ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি, তুমি মিষ্টি নিয়ে আসলে আমি সেই মিষ্টিটা খাবো। চিন্তা করতে পারছো কৌস্তব? মানে বাবাকে পাঠাবেই যা হোক করে আর কি।
তো ওইরকম এত ব্যতিব্যস্ত করছে বলে বাবা বলে, দূর বাবা, আমাকে একটুখানি দুপুরে শুলাম, শুতে দিল না, যাকে ছাড়ো তো বাবা, আমি চলেই যাচ্ছি মিটিং। বাবা মিটিং এ বেরিয়ে গেল। আগের দিন তখন আমার কাকা মানে মেট্রো রেলে সার্ভিস করতেন তখন। তো কাকা সেদিন, তার আগের দিন নাইট করেছে, কাকার সেদিন সকালে ফেরার কথা, কাকু সেদিনকে সকালে ফেরেনি। এখন আমার কাকার মানে আমার কাকু যেহেতু ছোট থেকে আমার মা আমার কাকুকে দেখেছে, মানে কাকু ছিলেন আমার মায়ের কাছে সন্তান সম। আর আমার কাকু কখনো বৌদি ডাকতো না, কাকু ডাকতো দিদি। আর এতটাই মানে বাড়িতে আমার কাকাকে শাসন ঠাকুমা করবে না, আমার বাবা করবে না, শাসন করলে আমার মা করবে, আর আমার মা যেটা বলবে আমার কাকু সেটাই শুনবে গিয়ে। আর কাকু সেদিনকে মানে ভোরের বেলা ফেরার কথা, সেদিনকে রবিবার, সেদিনকে কাকু ফেরেনি গিয়ে। কাকু ফেরেনি সেটা আবার কাকু যে নাইট করবে, কাকু কখন ফিরবে সেটা কিন্তু ঠাকুমাও জানে না, আমার বাবাও জানে না, জানে একমাত্র আমার মা। এবার আমার মা টেনশন করছে যে অসিত তো গেছে, আমার কাকার নাম অসিত, বলছে অসিত গেছে, অসিত বললো সকালবেলা ফিরে আসবে, অসিত তো কই এখনো ফিরছে না। আর মায়ের মন, ঠাকুমা বারবার মাকে জিজ্ঞেস করছে, এ দীপা কিরে অসিত তো এলো না, কিরে এখনো তো ফিরলো না। এবার মা ঠাকুমাকে একটা ধমক দিয়ে বলছে, চুপ করো তো, তুমি কেন আমার বারবার একই কথা বলছো, অসিত ফিরবে কি না ফিরবে সে আমি বুঝে নেবো, আমাকে তো বলেছে তো বিকেল হবে। ঠাকুমাকে স্থগিত দিল কথাটাকে দিয়ে, যেহেতু বয়স্ক মানুষ তো টেনশন করছে গিয়ে। এরপরে মা কি করেছে, ওই যে মানে দেখো কৌস্তব কিরকম প্যাথেটিক জায়গাটা, তুমি ভেবে দেখো। মানে সেদিন না সানডে করে, তখন না সানডে করে বাংলা সিনেমা হতো, শনিবার করে হিন্দি সিনেমা হতো গিয়ে। এবার আমাদেরকে কি করছে, তখন আমাদের বাড়িতে টিভি ছিল না কৌস্তব, আমার মেজো জেঠুর বাড়ি টিভি ছিল, আর সেটা না একটু দূরে। আমাদেরকে, আমার ঠাকুমাকে আর আমাকে বলছে, যেহেতু ছুটি সেদিনকে, সেদিনকে ঠাকুমাকে বলছে, মা তুমি, আর আমার কথা বলছে আমাকে নিয়ে মানে কেয়াকে নিয়ে, মা তুমি মেজদার বাড়িতে টিভি দেখতে, সিনেমা দেখতে চলে যাও। দেখো কৌস্তব, বাবাও কিন্তু বাড়ি নেই, বাবাকেও কাঠিয়ে দিয়েছে, ঠাকুমাকে ফোর্স করছে যে তুমি সিনেমা দেখতে চলে যাও। আর ঠাকুমা বলছে যে আমি যাবো আজকে, দাদা না যাই কি আছে তাতে, আর ভালো লাগছে না। বলছে না 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 না, তুমি যাও, কেয়াকে নিয়ে যাও, আমার কথা বলছে, কেয়াকে নিয়ে যাও, নাহলে মেজদা আবার রাগ করবে, বলবে মা সপ্তাহে 2 দিন আসে, সিনেমা টিনেমা দেখতে আসে, কই তুমি এলো না তো মা। আমাকে এসে তখন বলবে, কিরে দীপা মাকে পাঠালি না। তো ঠাকুমা বলছে, বাবা দরকার নেই, এক্ষুনি আমাকে ধমক ধামক দেবে, তার থেকে বাবা যাই, আমি কেয়াকে নিয়ে ওকে নিয়ে আমি চলে যাই। কি ভাগ্যিস মানে ঠাকুর রক্ষা করেছে কৌস্তব, আমরা সেদিনকে যাইনি। সবে বেরোবে, ঠাকুমা মানে জাস্ট তৈরি হচ্ছে। আর আমার মা ওই পাশের বাড়িতেই একজন এসছে, তাদের বাড়ির বাচ্চা একটা ছাদে নিয়ে, আমাদের একটা জেঠিমা, সে ওই বাচ্চাটাকে নিয়ে ছাদে বসে আছে। তখন তো চৈত্র মাসের সেল চলছে। এবার বাচ্চাটার মা নেই, আর ওই মা আবার ওই তখন ওই জেঠিমাকে বলছে, দেখেছো ছোট থেকে মা না থাকলে যার মা নেই দুনিয়ায় তার কেউ নেই দিদি, দেখো দেখো বাচ্চাটা কিরকম, দেখলে কিরকম কষ্ট লাগে না দিদি। বলছে হ্যাঁ গো দীপা, সত্যিই কষ্ট লাগে, ওই জন্যই তো আমাদের বাড়িতে নিয়ে আসি, আমাদের কাছে থাকে, আবার সন্ধ্যেবেলা বাড়ি দিয়ে আসি। মানে তখন নিজেও জানে যে আমার মানে 3 ঘন্টা পরে আমার নিয়তি যে আমার সন্তান মা হারা হয়ে যাবে গিয়ে। এবারে মা তখন এটা বলার পরে, এবারে মা রাত্রে রান্নাও করেছে, দেখো রান্না টান্না করে সমস্ত জিনিস গোছানো, আর শুধু গজগজ করছে, কি বলছে বলো তো, রাগ করছে, কি বলছে বলো তো, ঠাকুমা তো জিজ্ঞাসা করছে বারবার, আজকে আসুক অসিত, একটা চর মারবো, মেরে বলবো তুমি বড্ড বেশি বড় হয়ে গেছো, তোমার কখন আসার কথা, তুই আসছিস না। মা আমাকে বারবার জিজ্ঞাসা করছে, মাকে বয়স্ক মানুষ কত আমি স্থগিত দিয়ে রাখবো, নিজের মনে বগর বগর করছে তখন। আর আমি ছোট, এবার আমাকে তখন মা এইসব বক বক করে কথা বলে ওই জেঠিমার সাথে গল্প টল্প করে, এবার নিচে আমাদের যেহেতু বললাম নিচে একতলায় কুয়োতে গেছে গা ধুতে সন্ধ্যেবেলা গিয়ে, আমার মনে হচ্ছে যতটা সম্ভব আমি তখন গেছি, আমার মার সাথে আমি নিচেও নেমেছি গিয়ে। এবারে মা দেখি মানে আমার মা তো মানে ওই ঠান্ডা জল, মানে কুয়োর জল একদম নিচে নেমে গেছে, ভীষণ ঠান্ডা জল, মা স্নান করবে বলে, মা তখন মানে গায়ে জল ঢালবে। এবারে আমাকে বললো, তুই নিচে দাঁড়িয়ে কি হবে, মশা কামড়াবে, যা উপরে চলে যা, দোতলায় চলে যা। এবার আমি না দোতলায় এসে
আমি দাঁড়িয়ে আছি, আমি জানি মা উঠে আসলে খুব মজা, আজকে তো পড়তে হবে না, আজকে ঠাকুমার সাথে আমি জেঠুর বাড়ি মেয়ে জেঠুর বাড়ি চলে যাবো, সিনেমা দেখতে যাব, এই মজায় আছি আমি। এবারে আমি উঠে এসে না, ঠিক ওই যে দোতলায় ওঠার সিঁড়ি দিয়ে ওঠার যে দরজাটা, ওইখানটা এসে দাঁড়িয়ে আছি গিয়ে। মা তখনও কিন্তু পাতকোতলায় কুয়োতলায় জল ঢালছে গায়ে। ঢালতে ঢালতে কি হয়েছে, মানে সেই দিনকে না আমার বাবাও একটা বজরংবলীর ছবি, মানে ক্যালেন্ডার বাড়িতে নিয়ে এসেছে সেদিন। আমাদের বাড়িতে কিন্তু বজরংবলী ছিলেন না, মানে আমাদের কোনো ছবি ছিল না বজরংবলীর। সেদিন আমার বাবা ওই ছবিটাও নিয়ে এসেছিল, আর মা নিজেই হাতে করে বজরংবলীর ওই ছবিটা লাগিয়েছে ঘরে সেদিনকে গিয়ে। এবারে মা ওই গায়ে জল ঢেলে এবার উঠে আসছে। উঠে আসার সময় হঠাৎ করে আমার মাকে দেখছি, মানে বিস্ফারিত চোখ, যেন মনে হচ্ছে কিছু একটা তাড়া করেছে মাকে। মানে গায়ে জল ঢেলেছে, মানে ঠিক মতন জামা কাপড়টাও পরেনি, মানে একটা ব্লাউজের হাতার ঠিক বাঁ হাতটা হাতে পড়েছে, আর পেটিকোটটা কোন রকমে গায়ের মধ্যে দিয়ে দাঁত দিয়ে কামড়ে আছে পেটিকোটটা। এবারে এটা হওয়ার পরে তাড়াতাড়ি করে উঠে, মানে কিরকম আসছে বলতো, চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে, আর ভীষণ যেন ভয় শরীরে, চোখে মুখে একটা ভয়। আর মানে মানে ভাবছে যে কত তাড়াতাড়ি আমি উঠবো গিয়ে, বলছে এটা কেউ যেন পিছনে যেন তাড়া করেছে গিয়ে। সিঁড়ি দিয়ে চার হাত পায়ে মানে আগড়ে, মানে চার হাত পায়ে উঠে এসেই না, বললাম যেহেতু সিঁড়ি দিয়ে উঠে এসেই আমাদের ঘর, আমার বাবার বেডরুম, উঠে এসেই মানে ওই রকমই অবস্থা, মানে সায়াটা, মানে পেটিকোটটা পরা, দাঁতে কামড়ানো, একটা ব্লাউজের হাতা, একটা বাঁ হাতাটা একবার করে গলিয়েছে গিয়ে গায়ে পড়া, আর কিছু নেই, আর পেটিকোটটা গাঁতে কামড়, ওই অবস্থায় হামাগুড়ি দিয়ে উঠে এসে মাত্রই খাটে শুয়ে একটা পাশের বালিশটা টেনে নিয়ে মাত্রই শুয়ে পড়ল। ওই শোয়া শেষ শোয়া, আচ্ছা। মানে ওই শোয়াটাই শেষ শোয়া মায়ের। বুঝতেও পারলাম না, আমি তখন এতটাই ছোট। হুম হুম। আর ঠাকুমাও মানে কাকার ঘরে আর কি জামা কাপড় পরছে কোথাও, কিন্তু আমার মাকে আমি নিজে চোখে ওই 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 সময়টা আমি নিজে চোখে দেখেছি কোথাও, মনে হচ্ছে কিছু একটা তাড়া করেছে মাকে গিয়ে। মা মানে ভীষণ ভয়ের শরীরটার মধ্যে, চোখ টোক গুলো যেন ফেটে বেরোচ্ছে। ওই অবস্থায় হামাগুড়ি দিয়ে এসে মাত্রই শুধু আমি দেখলাম যে বিছানার মধ্যে উঠে গিয়ে পাশের বালিশটা টেনে নিয়ে মা শুয়ে পড়লো। ওই যে শুয়ে পড়লো, সারা শরীরের ঘাম, আমাকে শুধু এক গ্লাস জল চাইলো আমার মা, কিন্তু কৌস্তব দুর্ভাগ্যের বিষয় আমার হাতে জলটুকু আমার মা খেতে পারেনি। শুনে সত্যি খারাপ লাগছে। মানে আমি জলটা দিয়েছি, কিন্তু আমি তখন অনেক ছোট কৌস্তব, আমি তখন ক্লাস 4-এ পড়ি আমি। মানে আমি জলটা দিয়েছি কিন্তু মা খেতে পারলেন না, মানে তখনই মা মুখ দিয়ে গেঁজা এসে গেছে কৌস্তব। আর ঠাকুমাও তৈরি হয়েছিল তাড়াতাড়ি করে এসে, এদিপা এদিপা কি হলো তোর, কি হলো তোর, কি হলো তোর। আরে কি হলো তোর সেটা আর তো উনি বলতেই পারলেন না যে কি হলো আমার সাথে। মানে একটা গো গো করে শব্দ করছে আর মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছে। এরপরে বাবা বাড়িতে নেই, বাবা তো মিটিং এ, কাকাও ফেরেনি, আমি ছোট। আমি প্রথমেই বললাম যে ওই জন্য আমার মায়ের চেহারার বর্ণনা দিলাম যে আমার মা ভীষণ লম্বা চওড়া একজন মানুষ, তাকে আমাদের পক্ষে টেনে হিঁচড়ে মানে টানাটানি করা আমাদের পক্ষে আমি তো একে ছোট, ঠাকুমা বয়স্ক মানুষ। নিচের ভাড়াটেতে যারা ছিল তাদের তাদের ছেলেটাও ছোট, 2 ছেলে উপরে উঠে আসলো, ওদেরকে ডাকলো, আমাকে বললো তুই শিগগিরই যা, আমাদের আরেকটা বাড়ি আছে, হ্যাঁ ওই বাড়িতে আমার মানে ঠাকুর দাদার বাড়ি আর কি, ওটা আমাদের আদি বাড়ি, বললো তুই ওইখানে যা, বড় জেঠু মেজো জেঠু যে থাকে, আমার বাবারা 6 ভাই, ওখানে গিয়ে বলগে যা। গিয়ে কপাল এতটাই খারাপ, কেউ নেই সেদিনকে বাড়িতে, মেজো জেঠুও নাকি কি কাজেতে বেরিয়েছে যেদিন। অথচ দেখো মেজো জেঠুর বাড়িতে আমাদের সেদিন টিভি দেখতে যাওয়ার কথা, তখন মেজো জেঠুও বাড়িতে নেই, গিয়ে মেজো মা আছে। তো ওর বাড়ি থেকে ওরাও সব মেয়েরা ওরা এলো, কিন্তু মেয়েরা তো আর ট্রেনে নামাতে পারবে না মাকে, যেহেতু মার ওরকম দশাশই চেহারা, দোতলা থেকে একতলায় নামানোটাও খুব কষ্টকর ব্যাপার, আবার অতটা নিচে থেকে নিয়ে গিয়ে তারপরে মানে গাড়িতে তোলা।
যাই হোক, ওরা যা হোক করে পাড়ার ছেলেরা সব আসলো, মানে চ্যাংদোলা করে মাকে নিয়ে ওরা হসপিটালে, আর মানে আমাদের যে বাড়ির, আমার বাবার অফিসের যিনি ডাক্তার উনি ছিলেন আমাদের হাউস ফিজিশিয়ান। তো উনি বাড়িতে আসা, এবার উনি যেহেতু বাবার অফিসেরও ডাক্তার উনি, তো যার জন্য উনি বলতে পারলেন যে কোথায় মিটিংটা হচ্ছে বাবার। এবারে ওদের মানে বাবা ওরা নিয়ে মাকে আরজিকর হসপিটালে ভর্তি করা হলো, আরজিকরে ভর্তি করে দিয়েছে। আর তা ওই যে বাবার যেহেতু হসপিটালের মানে ডাক্তার যেহেতু আমাদের বাড়ির হাউস ফিজিশিয়ানও উনি, আবার বাবার মানে অফিসের ডাক্তারও উনি, তো উনি যখন খবরটা দিলেন যে কোথায় মিটিংটা হচ্ছে, তখন মানে ওরা গিয়ে আমার বাবাকে খবর দেয় যে এরকম ইয়ে হয়েছে। আমার বাবা ভেবেছে অবধারিত স্ট্রোক বাস্ট করেছে, ও অবধারিত এইটাই হয়েছে গিয়ে দীপার সাথে। কি হয়েছে কিছু তো মানে বাবা তো কানে শুনিনি, শুনে মাত্রই বাবা ওখান থেকে বেরিয়ে মানে বাবা বাস ধরে মানে বাবা আরজিকর যাচ্ছে গিয়ে, এবার উঠতে গিয়ে বাবা পড়ে গেছে। বাসে উঠতে গিয়ে বাস ছেড়ে বাবা পড়ে গেছে, মানে বাবাও সেদিনকে শেষ হয়েছে। সবাই মিলে টেনে ধরে বাবাকে মানে সাইডে নিয়ে গিয়ে আবার জল টল দিয়ে বলছি, কি আপনি কি মাথা খারাপ না পাগল না সুস্থ অসুস্থ, কি ব্যাপারটা বলুন তো, এক্ষুনি তো আপনি বাসের তলায় যেতেন। আবার একটু 2-4 মিনিট হয়ে বাবা যখন হসপিটালে গেছে, তখন ডাক্তাররা মানে ওই প্রেসার করছে বুকের মধ্যে। আর ওই দিক থেকে আবার বাড়িতে আমার কাকাও চলে এসছে। তখন কাকা এসে বলছে, বাড়িতে দেখছে দিদি কোথায়, প্রথমে ঢুকে দিদি কোথায়। ঠাকুমা তখন বলছে এই ব্যাপার। তো যাই হোক, পাড়ার ছেলেরা যেহেতু নিয়ে ভর্তি করেছে, টাকা পয়সারও ব্যাপার, কাকু শুধু মানে আলমারি খুলে শুধু টাকাটা বার করেছে, নিয়েই কাকু গেছে। তারপরে মানে মার তো কোনো সেন্স কিছুই ছিল না। বাবা যখন গিয়ে দেখেছে, মানে বাবা আমাদের সাথে যখন কথা বলছে, বাবা বলছেন যে দীপা যে ফিরবে না সেটা আমি কেন বুঝতে পেরেছি, ওই যে হসপিটালে যে বেডটায় আমার মাকে ভর্তি নিয়েছিল না কৌস্তব, হ্যাঁ, ওই বেডটাতে আমাদেরই ফ্যামিলির অনেক জন ভর্তি হয়েছে, ওই বেডেই ছিল, কিন্তু ওই বেড থেকে কেউ জীবিত ফিরে আসেনি। আর বাবা বলছে দীপাকে ওই বেডেতেই দেখছি ভর্তি হয়েছে, রেখেছে। বাবা বলছে আমি গিয়ে দেখেছি যখন দীপাকে ওখানে, না আমার তখন মনটা একদম খারাপ হয়ে গেছে। আচ্ছা, কাকু গেছে, কাকু হসপিটালে গেছে, শুধু গেছে মানে আমার কাকুর জন্য বোধহয় প্রাণটা ছিল, জানো তো কৌস্তব। মানে দুটো চোখ দিয়ে মায়ের শুধু চোখে জল পড়ছে, দুটো চোখ দিয়ে ডাক্তার বুকের ভেতরে পাম্প করছে। মানে কাকু শুধু গিয়ে বলছে দিদি, ও দিদি দিদি এই তো আমি এসেছি। বাবা বলছে এই তো অসিত এসেছে, দীপা এই দীপা ওঠো, এই দেখো অসিত এসেছে। সাথে সাথে না কৌস্তব প্রাণটা বেরিয়ে গেল। কি যে ঘটনাটা ঘটলো মায়ের সাথে, ওই যে মানে গা ধুতে গিয়ে সন্ধ্যাবেলাটা, মানে ওই যে সিঁড়িটা কি যে একটা হলো মায়ের সাথে। মা যদি জীবিত থাকতো মা হয়তো বলতে পারতো মা কি দেখেছে, কি মাকে কিছু তাড়া করেছে, কিছুতে একটা মানে অস্বাভাবিক কিছু মা দেখেছিল। মায়ের অস্বাভাবিকতাটা আমি দেখেছি, কিন্তু মা কি দেখেছে সেটা তো আমি জানি না, আমি বুঝতে পারবো না। কি মা এক্সপায়ার করে গেল, হয়তো ওই যে তাবিজটা দিয়েছিল, তাবিজটা ছিল যতদিন ততদিন প্রোটেক্টেড ছিলেন। প্রোটেক্টেড ছিলেন। কিন্তু দেখো কৌস্তব, মানে লাস্ট ফিনিশিং কিন্তু আমার মায়েরই জীবনটা গেল। দেখো মাকে দিয়েই শুরু হলো, মাকে দিয়েই কিন্তু শেষ হলো, কি মায়ের জীবনটা দিয়ে শেষ হলো। মানে নিজে হাতে পরের দিন নীল ষষ্ঠীর মানে আকন্দ ফুলের মালা, ধূত্র ফল, মানে সমস্ত জিনিস মানে সাজানো কিন্তু কৌস্তব দিয়ে। না, কি বলবো। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করুন কিউরিওফাইড। আপনারাও যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195।
দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে